শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা, সালাম সব কিছু। আর মিজানুর রহমান মায়া, তাকে আমি অনেক আগের থেকে, সেই ৯৯ সাল থেকে তার পথ চলা শুনি। সেখান থেকে মোটামুটি এখানে না আসলেও আমি তার অনুষ্ঠানে একবার আসছি, নাগরগঞ্জ স্কুলে। নাগরগঞ্জ স্কুলে অনুষ্ঠানটা, বার্ষিক যে অনুষ্ঠানটা হয় সেটা হয়েছিল। তখন আমি যশোর থেকে কষ্ট করে আসছিলাম, ভালো লেগেছিল। সেখানে সারাদিন ছিলাম। কার্যক্রম সাথে ঠিক আমার অন্তরে মিল আছে। আমি ১৯৮৯ সাল থেকে এই সুশীল সমাজ গঠনে কাজ করি এবং ইতিমধ্যে এটা বেশ প্রচার হয়ে গেছে। যশোরের লোকজন জেনে গেছে যে একজন ভদ্রমহিলা যশোরে বাস করে, আর সে কোথায় যে অসহায় অবহেলিত মানুষ আছে সেটা খুঁজে বের করে। আমি ১৯৮৯ সালে তালা হেলথ কমপ্লেক্সে, তালা উপজেলায় আমার পোস্টিং থাকে। আমি ৫০০ টাকা বেতন পেলে ১,০০০ টাকা আমি নিজে একটা ঘর ভাড়া দিয়ে থাকতাম, আর আমি নিজে খরচ করতাম। আর তখন আমি ২০০ টাকা দিয়ে স্কুল থেকে ঝরে পড়া এক মেয়েকে নিজের বাসায় পড়াতাম। সেই শুরু হলো। এখনো পর্যন্ত এটা চালু আছে। এখনো পর্যন্ত আমি এই যে এইচএসসি পরীক্ষা দেবো, সব বুঝলো তখন এইচএসসি একাদশ শ্রেণীতে যশোর সরকারি কল্যাণে একজন ছাত্রী ভর্তি হয়েছিল। আর বলেন যে আমি কোটি করছি, তা কিন্তু আমার মনটা কোটি করি, আমি কোটি করি, আমি মনে করি আমার মনটাই কোটি করি। এই মিজানুর রহমান মায়া, উনি যেমন কিছু কিছু কোথায় ছাত্র ছাত্রীদের বৃত্তি দেওয়া, কোথায় কাজের উৎসব অনুপ্রেরণার মাধ্যমে তাদের ফোন করে ওঠানো। আমি তো বলি যে তোমার চলার পথে তোমার সামান্য সহানুভূতি, তোমার উৎসাহ অনুপ্রেরণা পেয়ে যারা বিপদ সমুদ্রে হাবুডুবু খাচ্ছে সেটা আঁকড়ে ধরে উপরে উঠে আসতে পারে। কিন্তু তোমার তো কোনো ক্ষতি না, বরং ইতিহাসকেই করলে পেয়ে যাবে। ঠিক তেমনি মানুষের জীবন হলো পর্দক্ষণিকের। এই ক্ষণিকের তরে আমরা এমন কিছু করে যাব যা যুগে যুগে ইতিহাসের পাতায় অমর হয়ে যায়। জন্ম, মৃত্যু, বিয়ে, এত স্বাভাবিক জীবনে মানুষের জীবনে আসে। তেমনি কেন আমরা মিথ্যা কালক্ষয় করব? আমরা এমন কিছু করে যাব যাতে আমরা আমাদের মৃত্যুর পরেও আমরা অমর হয়ে থাকবো। আমি যশোর সরকারি মহিলা কলেজে একটা মেয়েকে একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে বাড়ি থেকে চলে যাচ্ছে। তার আব্বা মারা গেছে, মা হলো এসএসসি পাস, চাকরির জন্য ঘুরেছে, হয়নি। বৈষ্ণবী থেকে লেখাপড়া তার কতটা কষ্ট হয়, মানে কোনো রকমেই সম্ভব। তখন সে যখন প্রস্তুতি নিয়েছে যে সে সবকিছু বৈষ্ণবী থেকে নিয়ে কলকাতা পর্যন্ত বাড়ি চলে যাবে, সে মুহূর্তে আমি তার সন্ধান করে পুরো ২টা বছর আমি তার প্রস্তুতকরণ দিয়ে যাবতীয় বই, খাতা, পত্র, ড্রেস সব কিছু দিয়ে তার প্রাইভেট পড়া, ইংলিশ আর আইসিটি না করলে পারে না, তার প্রাইভেট খরচ দিয়ে তার ফর্ম ফিল আপ করে সে আমাকে আসছে জলটা রহমত, সে আমাকে সেদিন থেকে আমিও বলে ডাকে, আমি তার আম্মু। তার মা অবাক হয়ে যায়, বলে কি যে আমার মেয়ে বলে যে আম্মু তুমি আমাকে কতটা আদর করো, আমার এই লিলি আম্মু কি তোমার মতো তার থেকে বেশি ছাড়া কমাতে পারো। তারপর সরকারি এমএম কলেজের এক ছেলে রিক্সা চালাই সে রিক্সা অনার্স করতো। সেই ছেলের সাথে আমার যখন পরিচয় হলো, আমি বললাম যে আমার যত কষ্ট হতো আমি একজন ৫ বছর বাকি, এতে আমার কিছু টাকা হয়ে পড়াশোনায় ৫-৬ বছর বাকি। আমি বললাম তুমি রিক্সা চালায় পড়াশোনা করো, তোমার ক্লাস করতে হবে, কলেজে দেখাতে হবে যে আমি একজন রিক্সা চালক। তাকে কী থাকবে, এই তুই রিক্সা চালাস, সবাই উপহাস করে, তুই রিক্সা চালায় পড়াশোনা করবি, হলে থাকলে ওর বন্ধুরা উপহাস করে। আমি বললাম শোন, তুই পড়ালেখা তোমার বলতে তার আমি বাংলা একাডেমির ডিকশনারি কিনে দিলাম, অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি কিনে দিলাম, তার আমি খরচ দিই টুকটাক। আর ও নিজে যতটুকু পারে ইনকাম করে, অনার্স কমপ্লিট করেছে, আমেরিকার উদ্দেশ্যে হয়ে গেছে, 5-5 গোল্ডেন টাকা পাইতে থাকে বসাই গেছে। আমাকে মাথা কেটে যে মাথা নিচ করে আমাকে বললো যে আম্মু, আল্লাহ রহমতে আমি কাউকে বলিনি যে তুমি আমাকে আম্মু ডাকো। কী করে সে হচ্ছে মাথা নিচু করে আমাকে বললো যে আম্মু আপনার দোয়ায় সব কিছু, আমি আমাকে মাথায় হাত দিয়ে দোয়া করে দিলাম। তা আমিও দোয়া করে দিলাম, বললাম যে বাবা এমনভাবে চলো না, মানুষ যেন তোমাকে খারাপ বলে, তুমি অল্প পয়সা সৎ পথে অর্জন করো, তোমার জন্য সুনাম থাকবে। কেউ যেন বলে না যে আবার আপনি যে ছেলেটা রেখেছেন